সো হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে যে আমরা প্রথম চ্যাপ্টারটা পড়বো সেটা হচ্ছে আমাদের আলো। তো আজকে আমরা আলো সম্পর্কে যে দর্পণ টর্পণ ব্যাপারগুলো রয়েছে সেগুলো আমরা আজকে পড়বো। তো চলো বেশি দেরি না করে আজকে ক্লাসটা শুরু করি। তো আজকে তোমাদের আমি একটা জিনিস বলবো, যেটা হচ্ছে যে আজকে আমরা আলো চ্যাপ্টারে যে মেন টপিক সেগুলি পড়বো, যেগুলো আমাদের দরকার নেই সেগুলো আমরা বাদ দিয়ে দেবো। কারণ আমাদের যতটুকু এক্সামে দরকার আমরা সেটুকু পড়বো আজকে, ঠিক আছে? আর বাকি যে হ্যান ত্যান যেগুলো রয়েছে সেগুলো পড়ে আমাদের কোনো লাভ নেই, কারণ ওগুলো পড়লে আমাদের হাতে এখন সময় খুব কম। তাহলে ওগুলো পড়লে আমাদের ফালতু টাইম ওয়েস্ট হবে। তো চলো ক্লাসটা শুরু করা যাক। তাহলে আজকে আমরা যে আলোর চ্যাপ্টারে যে প্রথম পার্ট পড়বো সেটা হচ্ছে আমাদের গোলীয় দর্পণ নিয়ে। গোলীয় দর্পণ। এবারে তোমরা বলবে দাদা এই গোলীয় দর্পণ কি? গোলীয় দর্পণ হচ্ছে সাধারণ গোলীয়, কথায় গোলীয় ওয়ার্ডটা আছে, তাহলে গোলীয় মানে আমরা একটা সাধারণ একটা গোল, এই যে গোল, এই পার্টটাকে বেসিক্যালি বলা হচ্ছে গোলীয় দর্পণ। তাহলে এই গোলীয় দর্পণকে যদি আমি মাঝে মাঝে কেটে নিই, এই যে এই গোলীয় দর্পণ যদি আমি মাঝে মাঝে কেটে নিই, তাহলে আমাদের বেসিক্যালি দুটো পার্ট বেরাবে, একটা এ পার্টটা আর একটা এ পার্টটা। তাহলে দেখো এই পার্টটা যেটা বেরাচ্ছে সেটা হচ্ছে কিছুটা এরকম, আর এদিকে যে পার্টটা বেরাচ্ছে সেটা হচ্ছে এরকম। মানে আমি বলতে চাইছি আলোর যে প্রথম টপিক সেটা হচ্ছে গোলীয় দর্পণ। ঠিক আছে, গোলীয় দর্পণ। গোলীয় দর্পণ কি? গোলীয় দর্পণ হচ্ছে একটি গোলক, সাধারণ একটি এই যে গোলক, এই গোলক। এবারে এই গোলককে যদি আমরা মাঝে মাঝে কেটে নিই, এই গোলককে যদি আমরা মাঝে মাঝে কেটে নিই, তাহলে এই যে এই একটা পার্ট পাবো, অর্থাৎ এদিকটা বাদ দাও, এই যে এই একটা পার্ট পাবো এবং এদিকে একটা পার্ট পাবো। তাহলে এই পার্টটা আমরা এভাবে লিখলাম এবং এই পার্টটা এভাবে লিখলাম, এই দুটোকে জোড়েই না একটা গোলীয় দর্পণ হয়েছে। তাহলে এই দুটো কেটে নিলে দুটো আলাদা আলাদা বেরিয়ে যাবে। তাহলে এই পার্টটা এবারে যদি আমরা বাইরের দিকে এরকম কোটিং করে দিই, তাহলে এটা কি হয়ে যাবে? এটা স্যার হয়ে যাবে আমাদের কি লিখলাম? অবতল দর্পণ। অবতল দর্পণ যদি আমরা এটা বাইরের দিকে কোটিং করে দিই তাহলে এটা হয়ে যাবে অবতল দর্পণ। এবং যদি সেম এ অন্য পার্টটাই আমরা যদি ভিতরের দিকে কোটিং করে দিই, তাহলে এটা হবে আমাদের উত্তল দর্পণ। এবারে যে ব্যাপারটা হয়, তাহলে আমি এই গোলীয় দর্পণ এবার বুঝলাম। আশা করি তোমাদের কাছে গোলীয় দর্পণে যে পার্টটা সেটুকু মানে কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। তাহলে দেখো এবারে যে অবতল দর্পণ তার ক্ষেত্রে কি হয়, তার ক্ষেত্রে আলো এরকম ভাবে ভিতরে পাটে পড়ে পড়ে প্রতিষ্ঠিত হয়। কারণ কারণ হচ্ছে এর বাইরের দিকটা দেখো, এর বাইরের দিকটা হচ্ছে বাইরের দিকটা হচ্ছে অমসৃণ এবং ভিতর দিকটা মসৃণ, তাই এর ভিতরের দিকে আলো পড়ে আপতিত হয়। এবং এর ক্ষেত্রে তার উল্টোটা হয়। এর ক্ষেত্রে উল্টোটা কি হয়, আমি এখানে উত্তরটা মুছলাম, এটা হচ্ছে উত্তল দর্পণ। এর ক্ষেত্রে এর ভিতর দিকটা হচ্ছে অমসৃণ এবং বাইরের দিকটা হচ্ছে মসৃণ, তাহলে এর ক্ষেত্রে বাইরের দিকে আলো পড়ে আপতিত হবে। তাহলে এতটুকু কনসেপ্ট আশা করি তোমার ক্লিয়ার হয়েছে। তাহলে আমি আরেকবার বলবো, একটা গোলক ছিল, হ্যাঁ একটা গোলক ছিল, তার গোলককে আমরা যদি মাঝে মাঝে কেটে নিই তাহলে দুটো পার্ট পেরাচ্ছে, এদিকে একটা পার্ট এদিকে একটা পার্ট। এদিকের পার্টে আমরা যদি এভাবে লিখি এবং বাইরে দিয়ে যদি কোটিং করে দিই বা প্রলেপ দিয়ে দিই, তাহলে এটা হয়ে যাবে আমাদের অবতল দর্পণ, তার যার ভিতরের দিকে আলো পড়ে বাইরের দিকে বেরিয়ে যাচ্ছে, আপতিত হচ্ছে। অবতল দর্পণকে সবসময় আমরা অবতল দর্পণের ইংলিশের নাম, অবতল দর্পণের ইংলিশ নাম তাকে বলা হয় কনকেভ। কনকেভ দর্পণ, কনকেভ, কেভ কেভ গুহা, যার মানে ভিতরের দিকে আলো পড়ে আপতিত হচ্ছে। কনকেভ মানে ভিতরের দিকে আলো হচ্ছে এবং আপতিত হচ্ছে। আর এই যে নাম, এই যে ইংলিশ নাম হচ্ছে সেটা হচ্ছে কনকেভ। দুটো সেম কিন্তু এটা কনকেভ, এটা কনকেভ। তাহলে এর ক্ষেত্রে কি হচ্ছে, ভিতরের দিকে আলো পড়ে বাইরের দিকে আপতিত হচ্ছে, মানে আলোটা পড়ছে কোথায়, যেদিকে মসৃণ দিক, মসৃণ কোন দিকটা, এর মানে ভিতরের পার্টটা বাইরের দিকে তো আমাদের প্রলেপ দেওয়া হচ্ছে, তাহলে এই দিকটা হচ্ছে অমসৃণ। আর এটা মনে রাখবে, তাহলে এটা মনে হয়ে যাবে অটোমেটিক, কারণ এই দিকটা হচ্ছে এর ভিতরের দিকে আলো আপতিত হচ্ছে, এর বাইরের দিকে আলো আপতিত হবে। তাহলে এবার যদি তোমাকে পরীক্ষায় কোশ্চেন করে যে এই যে প্রলেপ, এই যে প্রলেপ যেটা কোটিং বলছি, তাহলে এটা কিসের দেওয়া হয়, তাহলে এটা সাধারণ রূপর দেওয়া হয়, বা বলতে পারো রেড লেড, রেড লেডের দেওয়া হয়, রেড লেডের প্রলেপ দেওয়া হয়। তো এবারে আশা করি আমি তুমি যে এই গোলীয় দর্পণ ব্যাপারে তোমার ক্লিয়ার হয়েছে। তাহলে দেখো আমি আরেকবার শর্টে বলে দিচ্ছি, এটা মুছি। হ্যাঁ, তাহলে কি বললাম, প্রথম এটা বললাম, এটা হচ্ছে একটা গোলক, গোলকের পার্ট। এই গোলকটাকে আমি মাঝে মাঝে কেটে নিলে এর দুটো পার্ট বেরোবে, একটা এ পার্ট একটা এ পার্ট। এ পার্ট এ পার্ট। এ পার্টে যদি আমি বাইরের দিকে কোটিং করি, তাহলে এটাকে আমরা বলবো কি, অবতল দর্পণ। এবং আরেকটা পার্ট, এই পার্টটা যেটা এদিকটা এদিকটা, তাহলে আমরা যদি ভিতর দিকে কোটিং করি, মানে এটা ভিতর দিকে কোটিং হয়, তাহলে এটা হচ্ছে উত্তল দর্পণ। এর ক্ষেত্রে কি হয়, এর ক্ষেত্রে বাইরের দিকটা অমসৃণ, ভিতর দিকটা মসৃণ, তার জন্য এই ভিতরে আলো পড়ে বাইরের দিকে আপতিত হয়ে যায়। এর ক্ষেত্রে সেম তার উল্টো, এর ক্ষেত্রে বাইরের দিকটা মানে ভিতর দিকটা হচ্ছে অমসৃণ, বাইরের দিকটা মসৃণ, তাই এর বাইরের দিকে আলো পড়ে আপতিত হয়ে যায়। এই যে এই প্রলেপ, এই প্রলেপটা দেওয়া হয় রূপো বা রেড, সরি ভুলে গেলাম মানটা, রেড লেডের। আশা করি মনে থাকবে, এখানে কোশ্চেন করতে পারে যে এখানে যে মানে অবতল দর্পণ উত্তল দর্পণে কিসের প্রলেপ দেওয়া হয়, তখন এই উত্তরটা লিখবে ঠিক। তাহলে এবার আমরা চলে যাবো নেক্সট পার্টে আমাদের। এবার আমরা কিছু মানে আলোর পার্ট সম্পর্কে জানবো, মানে কোনটা কোনখানে। তাহলে দেখো এই একটা গোলক, এটা গোলীয় দর্পণ কনসেপ্ট না, ঠিক আছে? তাহলে এই গোলকের মিডিল পয়েন্ট কোথায়, মানে সেন্টার কোথায়, এই জায়গাটার সেন্টার, ধরে নিলাম এই জায়গাটার সেন্টার। তাহলে এবার আমি একে মাঝে মাঝে কেটে নিলাম, কেটে নেওয়ার পর আমি এর বাইরের দিকে কোটিং করে দিলাম। তাহলে কি, গোলকের মিডিল পার্ট এইটা, এর বাইরে দিয়ে কোটিং করে দিলাম একদিক। তাহলে আমি কেটে নিয়েছি দুটো ভাগে, তাহলে আমি এই পার্টটাই মুছে দিচ্ছি। তাহলে এটা কি, এই টাইপের বাইরে দিয়ে কোটিং করা রয়েছে, মানে তোমরা জানো এটা অবতল দর্পণ। তাহলে অবতল দর্পণের যে গোলীয় মানে যে পার্টটা আমরা অবতল দর্পণ নিলাম, এটা একটা গোলকের পার্ট ছিল,
সেইগুলোকে যে এই যে গোলকটা আমি দেখালাম তার একটা মিডিল অফ সেন্টার অফ কার্ভেচার ছিল, মানে যে মিডিল পার্টটা এই যে এইখানটা, এটা সেম অবতল দর্পণের ক্ষেত্রে তার সেন্টার অফ কার্ভেচার হবে এইখানে, অর্থাৎ এটা হচ্ছে আমাদের সেন্টার অফ কার্ভেচার, মানে এর সেন্টার যেটা সেম যে পার্টটা আমরা কাটলাম অবতল দর্পণের ক্ষেত্রে এরও সেন্টার এটাই হবে। তাহলে এটা আমাদের সেন্টার সি লিখে রাখলাম, ঠিক আছে। এবারে আমরা এখানে কিছু জানবো, যেটা হচ্ছে এই যে সেন্টার অফ কার্ভেচার থেকে যে এই দূরত্বটা দর্পণ অব্দি যে দূরত্বটা এখানে যে পয়েন্টে বেরাচ্ছে এটাকে আমরা বলি মেরু বা পোল, মেরু বা পোল। তাহলে সেন্টার অফ কার্ভেচার হলো, মেরু হলো। আর তোমাকে এখানে একটা জিনিস জানে রাখতে হবে, এবার হচ্ছে তোমাদের এই যে এই পার্টটা একটা আমরা যে রেখা দ্বারা যুক্ত করি সেই রেখাটা হচ্ছে আমাদের রৈখিক রৈখিক উন্মেষ, এটা হবে আমাদের রৈখিক উন্মেষ। এবং আরেকটা জিনিস আছে তোমাদের যেটা হচ্ছে কৌণিক উন্মেষ, যেটা তোমার জানতে লাগবে না, তাই আমি বলছি না। এবার আমি তোমাকে বলছি এই যে এটা আমি ছবিটা এখানে আবার ভালো করে আঁকছি, এখানে আঁকছি, যেটা এখানে এঁকেছি আমি, এই যে এই জায়গাটার থেকে এই জায়গাটা হচ্ছে সি, এই জায়গাটা হচ্ছে পোল বা মেরু। এবারে ধরো এই রেখা বরাবর আমি যদি এই রেখার মানে এই যে সেন্টার অফ কার্ভেচার থেকে পোলের যে রেখা তার উপর দিয়ে যদি একটা রেখা আমি পাস করাই, তার উপর দিয়ে যদি আমি একটা রেখা পাস করাই, তখন এটার নাম হবে, এই রেখার নাম হবে, এই রেখার নাম হবে, এই রেখার নাম হবে প্রধান অক্ষ। তাহলে বুঝতে পারলে কি বললাম? এই যে আমাদের অবতল দর্পণ সেন্টার অফ কার্ভেচার থেকে পোলের যে রেখা তার উপর দিয়ে যদি একটা রেখা পাস করাই, তার উপর দিয়ে একটা যদি রেখা পাস করাই, তখন তার নাম হবে প্রধান প্রধান অক্ষ। তাহলে তার নাম হবে প্রধান অক্ষ। তাহলে এবার আমরা যাবো ফোকাস কি। আশা করি এখানে তোমাদের যা যা বললাম সব ক্লিয়ার হয়েছে। তাহলে এখানে আমি এবার একটু মুছি, এই একটা দর্পণ বাইরে দিয়ে কোটিং, মানে এটা অবতল দর্পণ, এই জায়গাটা পোল, এই জায়গাটা সেন্টার অফ কার্ভেচার, এই হলো প্রধান অক্ষ। প্রধান অক্ষ একটু ফুল টানা হলো, এই হলো প্রধান অক্ষ। তাহলে কোন দর্পণের এই যে মানে ফোকাসের যে ডেফিনেশন হবে সেটা বলছি, কোন দর্পণের এই যে দর্পণ অবতল দর্পণ, এটা একটা দর্পণ, আগে বললাম তোমাদের এটা হচ্ছে অবতল দর্পণ। তাহলে কোন দর্পণের প্রধান অক্ষের সমান্তরালে কোন দর্পণের প্রধান অক্ষের সমান্তরাল হবে আগত আলোক রশ্মি, কোন দর্পণের প্রধান অক্ষের সমান্তরালে সমান্তরালে সমান্তরাল মানে এই কথাটা এখানে প্রধান অক্ষ তার সমান্তরালে প্রধান অক্ষের সমান্তরালে ভাবে আগত আলোক রশ্মি, এখানে আগত আলোক রশ্মি প্রধান অক্ষের যে বিন্দু হয়ে যায় আগত আলোক রশ্মি, তাহলে কি বললাম প্রধান অক্ষের সাথে কোন দর্পণের প্রধান অক্ষের সাথে সমান্তরালে আগত আলোক রশ্মি প্রধান অক্ষের যে বিন্দু হয়ে যায় বা যে প্রধান অক্ষের যে বিন্দু আপতিত হয় সেই বিন্দুকে আমরা বলি ফোকাস। আর এই যে পোল বা ফোকাসের মধ্যে যে দূরত্ব তাকে আমরা বলি ফোকাস দূরত্ব, যেটা আমরা স্মল এফ দিয়ে রিপ্রেজেন্ট করে থাকি। তাহলে এদের তোমার ক্লিয়ার হয়েছে যে ফোকাস কি, আশা করি এদের তোমার ক্লিয়ার হয়েছে। এবার আমরা যাবো ফোকাস কি। তাহলে ফোকাস কি, এই যে আমি আগে একটা অবতল দর্পণে এঁকেলি, আশা করি তখন তোমরা অবতল উত্তল দর্পণে ব্যাপারে জেনে গেছো, জানার কথা যা করে বললাম। তাহলে এই জায়গাটা কি বলো তো, এর এই জায়গাটা কি বলো, বলবো না, এই জায়গাটা কি বলো, বলো তোমাদের কাছে কোশ্চেন, বলো কি এই জায়গাটা হচ্ছে আমাদের সেন্টার অফ কার্ভেচার, যেটা আমি একটু আগে তোমাদেরকে দেখালাম, এর আগেই দেখালাম। আর এই যে এই জায়গাটা হচ্ছে পি, পোল বা মেরু। তাহলে এদের মধ্যে একটা রেখা থাকে, মানে এই যে যুক্ত থাকে এটা। এবার শুধু এটা তো ছিল না, এবার আমি তোমাদের বলেছিলাম প্রধান অক্ষ বলে একটা কিছু হয়, একটা রেখা হয় প্রধান অক্ষ। তাহলে প্রধান অক্ষটা যেটা তোমাদের হয় এই যে এই রেখা বরাবর, এটা হচ্ছে আমাদের প্রধান রেখা। এর প্রধান রেখার সাথে প্রধান রেখার উপর যদি কোনো একটা রেসি আসে এবং এসে কোনো বিন্দু প্রধান অক্ষে যে বিন্দু হয়ে চলে যায়, তাহলে কি বললাম ব্যাপারটা বুঝলে না? দাঁড়া বলছি আরেকবার। তাহলে কোনো দর্পণের যেটা আমি বলছিলাম, তাহলে এটা একটা দর্পণ, কোনো দর্পণের প্রধান অক্ষের সাথে কোনো দর্পণের প্রধান অক্ষের সাথে আগত আলোক রশ্মি, তাহলে কি এটা আগত আলোক রশ্মি দর্পণে আপতিত হওয়ার পর যে বিন্দু হয়ে যায়, এখানে একটা বিন্দু হয়ে যাবে, যে বিন্দু হয়ে যায় তাকে ফোকাস বলে। বুঝলে? আরেকবার বলছি, এটা মুছে আরেকবার বলছি ক্লিয়ার ভাবে। যদি বলে ফোকাস কি, আমি ডেফিনেশন লিখে দিচ্ছি, এফ বা ফোকাস কি। তাহলে ফোকাস কি তোমরাই বলো, এই একটু আগে বললাম, বুঝাতে বলে দিলাম ডেফিনেশন। কি বললাম? তাহলে কোনো দর্পণের প্রধান অক্ষের সাথে সমান্তরাল ভাবে প্রধান অক্ষের সাথে সমান্তরাল ভাবে আগত প্রধান অক্ষের সাথে সমান্তরালভাবে আগত আলোক রশ্মি দর্পণে আপতিত হওয়ার পর
আপতিত হওয়ার পর, দর্পণ আপতিত হওয়ার পর যখন প্রধানক্ষের যে বিন্দু হয়ে চলে যায় সেই বিন্দুকে ফোকাস বলে। এটা তোমরা লিখে নিও, হয়েছে? তাহলে এটা তোমরা স্ক্রিনশট করে পরে লিখে নিও। যদি না ক্লিয়ার থাকে আমি আরেকবার ছোট্টভাবে বলে দিচ্ছি। এই একটা দর্পণ, এটা হলো এর প্রধান অক্ষ। তাহলে প্রধান অক্ষের সমান্তরালে কোন দর্পণের প্রধান অক্ষের সমান্তরালে আগত আলোক রশ্মি দর্পণে আপতিত হওয়ার পর, এই যে দর্পণে আপতিত হওয়ার পর প্রধান অক্ষের যে বিন্দু হয়ে চলে যায়, কোন বিন্দু চলে যাচ্ছে, এই যে এই বিন্দু হয়ে চলে যাচ্ছে, প্রধান অক্ষের যে বিন্দু হয়ে চলে যায় সেই বিন্দুটাকেই বলা হয় ফোকাস। কিছুই না ভাই, জাস্ট এই যে প্রধান অক্ষের সমান্তরালভাবে আগত আলোক রশ্মি দর্পণে আপতিত হওয়ার পর, এই যে প্রধান অক্ষের সাথে সমান্তরাল দর্পণে আপতিত হওয়ার পর প্রধান অক্ষের যে বিন্দু হয়ে চলে যাচ্ছে, এই যে প্রধান অক্ষের একটা বিন্দু হয়ে চলে যাবে, এই যে যেখানে টেক্সট প্রধান অক্ষের যে বিন্দু চলে যাবে সেই বিন্দুটা হচ্ছে ফোকাস। আর এই যে এই জায়গাটা আমাদের পোল, আর যে ফোকাস, এই পোল আর ফোকাসের মাঝে যে দূরত্ব, এই যে এই দূরত্ব রয়েছে না, এই দূরত্বটাকে বলা হয় ফোকাস দূরত্ব। যেটাকে আমরা স্মল এফ দিয়ে লিখি। বোঝা গেছে এবার? আর তো এখান থেকে ডাউট থাকা ক্লিয়ার না, মানে কথা না, আশা করা যে ফোকাসটাও ক্লিয়ার হয়ে গেছে। তাহলে এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে আমাদের গোলীয় দর্পণের ব্যবহার নিয়ে কিছু আমরা পড়বো। তাহলে আমি এবার এখানে লিখছি গোলীয় দর্পণের ব্যবহার, ঠিক আছে? তাহলে দেখো, প্রথমে আমরা উত্তল দর্পণ দিয়ে দেখবো। তাহলে আমরা কি দিয়ে দেখবো? প্রথমে উত্তল দর্পণ দিয়ে দেখবো। তাহলে উত্তল দর্পণ কি? এটি সোজা এবং ছোট প্রতিবিম্ব গঠন করে। উত্তল দর্পণ কি করে? সোজা এবং ছোট প্রতিবিম্ব গঠন করে। মানে এই যে সোজা করলো এবং জিনিসটা ছোট আকৃতির ছোট প্রতিবিম্ব গঠন করবে। বুঝা গেছে? তাহলে দেখো এটি কি করছে? এটি সোজা এবং ছোট প্রতিবিম্ব কি করে? গঠন করে। তাহলে বুঝা গেছে? উত্তল দর্পণ মানে এটি সোজা এবং ছোট প্রতিবিম্ব গঠন করবে। তাহলে উত্তল দর্পণ কিসে ব্যবহার করা হয়? তাহলে উত্তল দর্পণ যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে তোমার মোটরসাইকেল, বাস, লরি ইত্যাদি ভিউ পয়েন্টার মিরর হিসাবে ব্যবহার করা হয়। তাহলে কি? মোটরসাইকেল, আমি একটা দেখছি, তোমরা বই পেয়ে যাবে, মোটরসাইকেল বা বাইক মিরর, এটা আমি শর্টে মিরর লিখে ছেড়ে দিলাম। এটা তোমাদের ভিউ পয়েন্টার মিরর হবে, ঠিক আছে? ভিউ পয়েন্টার না, এটা মিরর, ভিউ পয়েন্টার মিররই বলে। এটা হচ্ছে তোমার মোটরসাইকেল ভিউ পয়েন্টার হিসাবে ব্যবহার করা হয়। এর একটু কারণটা বলি, দেখো। তাহলে কি বললাম? উত্তল দর্পণ এটা হচ্ছে এটি সোজা এবং ছোট প্রতিবিম্ব গঠন করে। এটি বেসিক্যালি ব্যবহার হয় তোমার মোটরসাইকেল, বাস, লরি বা 4 চাকা গাড়ির যে ভিউ পয়েন্টার মিরর গুলো হয় সেটাতে ব্যবহার করা হয়। তাহলে এবার তুমি বলবে তাহলে উত্তল দর্পণই কেন ব্যবহার করা হয় যে কোনো গাড়ির ভিউ পয়েন্টার মিরর হিসাবে? তাহলে দেখো বলি, এটা দাঁড়াও, এটা মুছছি। হ্যাঁ, এটা তোমরা আমি যেটা বলেছি বললে শুনে লিখে নেবে, বা বইও পেয়ে যাবে তোমরা এটা উত্তল দর্পণের ব্যবহার, ওখান থেকে লিখে নিতে পারো, বা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো, আমি ফুল নোটস দিয়ে দেবো। তাহলে দেখো, এটা মনে করো একটা বাইকের এক্সেলেটর বা হ্যান্ডেল যেটা বলতে পারো, এক্সেলেটর বলে মানে হ্যান্ডেলই। তার পাশে এই যে এরকম একটা মিরর থাকে, এটা কথা কেমন হচ্ছে, বাট এটা মিরর ভেবে নাও। এই যে এটা মিরর, এটা হচ্ছে মিরর, এটা মিরর। এবারে ধরো যখন কেউ বাইক চালিয়ে আগের দিকে যাচ্ছে, পিছনের যে গাড়িটা এত বড় একটা লরি, এই যে এত বড় একটা লরি সব পিছন দিক থেকে আসছে। তাহলে এই যে বাইকের যে হ্যান্ডেলে এতটুকু মিররটা বা এতটুকু আয়নাটা, এই এতটুকু আয়নার মধ্যে এত বড় লরিটাকে কিভাবে দেখাবে? তাহলে উত্তল দর্পণের লেন্স ব্যবহার করলে দেখা যাবে কিভাবে? কারণ আমি বললাম যে উত্তল দর্পণ যেটা সেটা এটা সোজা এবং ছোট প্রতিবিম্ব গঠন করে। তাহলে পিছনে যে এত বড় লরিটা বা বাসটা যেটা আসবে সেটা এই আয়নার মধ্যে
ছোট দেখাবে, একদম ছোট, এই ছোট করে দেখিয়ে দিবে কে লরিটা এত বড়, কিন্তু উত্তল দর্পণে সেটা ব্যবহার করলে সেটা ছোট দেখাবে এবং সোজা প্রতিবিম্ব গঠন করে। অর্থাৎ এটা যে লরিটা যেদিকে চাকা আর যেদিকে ওর মানে মাথা বা যেদিকে ওর মাথা সেরকম ভাবে ওটা সোজা দেখাবে। আর যদি এটা উল্টো প্রতিবিম্ব গঠন করতো তাহলে আমরা কি দেখতে পেতাম, যে চাকাগুলো উপর দিকে উঠে গেছে বা লরিটা হয়তো পাল্টি চলছে, এরকম কিছুটা দেখাতো। তাহলে এটা কি, এটা সোজা প্রতিবিম্ব গঠন করে এবং এর কি হয়, ছোট প্রতিবিম্ব গঠন করে। তাই আমরা এর জন্য কি হয়, যে আমরা এত বড় লরিটাকে এতটুকু ছোট একটা আয়নায় আমরা দেখতে পারি। এবং এটা হচ্ছে যে উল্টো প্রতিবিম্ব গঠন করে না, উল্টো প্রতিবিম্ব গঠন করলে আমরা দেখতে পারতাম এই যে চাকাগুলো সেটা উল্টো দিকে দেখাতো এবং মাথাটা নিচে হয়ে যেত। সোজা প্রতিবিম্ব গঠন করে, তাই এটা হচ্ছে যে মানে সোজা প্রতিবিম্ব গঠন করে, সোজা প্রতিবিম্ব গঠন করে আর ছোট প্রতিবিম্ব গঠন করে। তাই এটা হচ্ছে যে এতটুকু আয়নাতেও এটা দেখা যায়। চলো এবার আমরা অবতল দর্পণ নিয়ে পড়বো। তাহলে দেখো অবতল দর্পণ কি করে। অবতল দর্পণ, অবতল দর্পণ এর একটা খুঁত আছে। এই যখন সোজা প্রতিবিম্ব গঠন করে তখন সাইজ বড় করে, এবং যখন ছোট প্রতিবিম্ব গঠন করে তখন সাইজ ছোট করে, এবং বাকি সব ধরনের প্রতিবিম্ব অবতল দর্পণে গঠন করে। তাহলে কি এর প্রবলেমটা কি, এই যখন সোজা প্রতিবিম্ব গঠন করবে তখন সাইজ বড় করবে। অর্থাৎ অর্থাৎ মনে করো এই কি করলো, একটা সোজা যখন সোজা প্রতিবিম্ব গঠন করছে, মানে সোজা যখন প্রতিবিম্ব গঠন করবে তখন সাইজ ছোট করবে। তাহলে প্রতিবিম্ব যখন সোজা প্রতিবিম্ব যখন হচ্ছে তোমার এরকম ধরো সোজা প্রতিবিম্ব, এটা বাঁকা হয়ে গেল, দাঁড়াবে। এই যে এটা যখন সোজা প্রতিবিম্ব গঠন করলো তখন কি করলো, সাইজটা সেটা কি করলো, ছোট করে দিল। অর্থাৎ প্রতিবিম্ব যদি সোজা হয় তাহলে সাইজ কি করছে, সাইজ ছোট, সাইজ ছোট। তাহলে প্রতিবিম্ব আমি পি দিয়ে লিখলাম, এই সি আমি সাইজ লিখলাম। তাহলে প্রতিবিম্ব সোজা করলে সাইজ কি হচ্ছে, সাইজ ছোট করে দিচ্ছে। না সরি, ভুল বললাম, এখানে একটা মিস্টেক হয়ে গেল, সরি একদম মানে মিস্টেক হয়ে গেল, সরি। যখন এই যে সোজা প্রতিবিম্ব গঠন করবে, প্রতিবিম্ব যখন সোজা প্রতিবিম্ব গঠন করবে তখন যে সাইজ, বস্তুর যে সাইজ সেটা একে করবে বড় করে দেবে, মানে এটা ছোট নয়, সাইজটা এরকম বড় করে দেবে। তাহলে কি, যখন সোজা প্রতিবিম্ব গঠন করে সাইজ কি করে, সাইজ বড় করে দেয়। এবং যখন ছোট প্রতিবিম্ব গঠন করে সাইজ ছোট করবে। তাহলে যখন ছোট প্রতিবিম্ব গঠন করে, ছোট প্রতিবিম্ব ধরো ছোট প্রতিবিম্ব গঠন করলো তখন সাইজ কি করলো, সাইজও ছোট করে দিল। এবং বাকি যত ধরনের মানে যে কোনো বাকি সব ধরনের প্রতিবিম্ব এই অবতল দর্পণ গঠন করে, আর উত্তল দর্পণের ক্ষেত্রে আমরা কি পড়েছিলাম, যে আমাদের যে উত্তল দর্পণ রয়েছে এটি সোজা এবং ছোট প্রতিবিম্ব তৈরি করে। আশা করি এতটা বোঝা গেছে। অবতল দর্পণ কি করছে, যখন অবতল দর্পণ প্রতিবিম্ব যখন বড় তৈরি বা সোজা প্রতিবিম্ব গঠন করছে তখন সাইজ কি করছে, বড় করছে, এবং যখন ছোট প্রতিবিম্ব গঠন করছে সাইজ ছোট করছে। আবার বলি, এটা আমি এস দিয়ে লিখে রাখলাম, হ্যাঁ মনে রাখার জন্য, আমি পুরো ডেফিনেশনটা লিখছি না, তোমরা আমি যেটা বলছি মনে রাখার জন্য এটা জাস্ট মনে রাখলে হবে, আমি বলছি তোমরা লিখে নাও কথায়। যখন সোজা প্রতিবিম্ব গঠন করে তখন সাইজ বড় করে, এবং যখন ছোট প্রতিবিম্ব গঠন করে সাইজ ছোট করবে, এবং বাকি সব ধরনের প্রতিবিম্ব অবতল দর্পণই গঠন করে। এটা তোমরা শুনে লিখে নেবে, আমি বাকিটা লিখলাম না, কারণ বাকিটা লিখলে ভিডিও লেন্থ বড় হয়ে যাবে এবং লিখতে তোমার টাইম ওয়েস্ট হবে। চলো এবার আমরা বলি, মুছে দিলাম কেন অবতল দর্পণটা। এবারে যে অবতল দর্পণ ব্যবহার হয়, এটা আমাদের ব্যবহার হয় তোমার টর্চ ব্যবহার হয়, টর্চ, সার্চ লাইট বা গাড়ির হেডলাইট, হেডলাইটে কেন দেখো, কারণ গাড়ির হেডলাইট কি সোজা প্রতিবিম্ব গঠন করবে। এই যে প্রথমে যেটা বলেছিলাম একদম সোজা রাস্তার দিকে দেখাবে, এবং যে মানে বড় সাইজে বড় প্রতিবিম্ব গঠন করবে, মানে এতটুকু যে লাইটটা সেটা মানে যে গাড়ির হেডলাইটে লেগে পড়ে, মানে দেখবে অনেক বড়, মানে দূর অব্দি দেখায়, বড় প্রতিবিম্ব গঠন করে, সোজা এবং বড়। আর কি আছে তোমার বলি, গাড়ির হেডলাইট এবং দন্ত চিকিৎসকরা ব্যবহার করে অবতল দর্পণ যে দন্ত চিকিৎসক হয় তারাও এই দর্পণ ব্যবহার করে। কারা, দন্ত চিকিৎসকরা। তাহলে দন্ত চিকিৎসকরা উত্তল দর্পণ ব্যবহার করে না কেন, কোশ্চেন হতে পারে। তাহলে কেন উত্তল দর্পণ কেন ব্যবহার করে না, কারণ এটা সোজা এবং ছোট প্রতিবিম্ব গঠন করে। তাহলে সোজা তো করবে ঠিক আছে দাদা, কিন্তু যখন ছোট প্রতিবিম্ব গঠন করবে, একই তো আমাদের দাঁত ছোট, যে দাঁত আমাদের সেটা দেখতে ছোট, আর তার মধ্যে যদি উত্তল দর্পণ ব্যবহার করা হয় তাহলে তো আরো ছোট দেখাবে। তাহলে দন্ত চিকিৎসক কি হবে, মানুষ দন্ত চিকিৎসক যদি আমাদের উত্তল দর্পণ ব্যবহার করতো তাহলে তো দাঁতটা আরো ছোট দেখাতো, তাহলে তো সে বুঝতেই পারতো না যে দাঁতে কি হয়েছে বলে। তাই সে কি করে, অবতল দর্পণ ব্যবহার করে। অবতল দর্পণ কি করে, যখন সোজা প্রতিবিম্ব গঠন করে, হ্যাঁ সোজা প্রতিবিম্ব গঠন করে আর বড় করে, তাহলে কি এতটুকু দাঁতটা আরো বড় দেখতে পাবো, তাহলে তার সুবিধা হবে দাঁতে কি হয়েছে না হয়েছে দেখতে। তার কারণে দন্ত চিকিৎসক অবতল দর্পণ ব্যবহার করে। তো আজ এই পর্যন্তই থাক। আমরা পরের ক্লাসে যে আলোর প্রতিসরাঙ্ক যে মানে নিয়ম টিয়ম আছে, লঘু মাধ্যম ঘন মাধ্যম যেগুলো রয়েছে, আমরা সেগুলো নিয়ে আসবো।
তাহলে আজ এই পর্যন্ত যা করেছি তোমরা ভালো করে পড়ো। আর এই যে ব্যাপারটা, এটা যদি তোমরা আমার হাতের লেখা হয়তো একটু খারাপ হচ্ছে এখন পড়ে, তো তোমরা যদি না বুঝতে পারো তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে, আমি তোমাদের হোয়াটসঅ্যাপে বলে দেবো, মানে হোয়াটসঅ্যাপে তোমাদের নোটস পুরো ভালো করে খাতায় লেখানো আছে, আমি তোমাকে সেন্ড করে দেবো। নাম্বারটা কি লিখে নাও, 9085431776, বা এই দুটো নাম্বারের মধ্যে যেটা নাম্বার তোমার ইচ্ছা সেটা তুমি আমাকে হোয়াটসঅ্যাপে এসএমএস করতে পারো, আমি তোমাকে ফুল নোটস দিয়ে দেবো। ঠিক আছে, তো চলো আজকের क्लास এখানেই दी एंड। मिलते हैं नेक्स्ट एपिसोड पर। बाय बाय।